This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. দেখছেন টিভি 9 বাংলা। বিকেল 5টা মানে 5 কথা, আর 5 কথা নিয়ে আপনাদের সঙ্গে রয়েছি আমি মধুকল্পিতা। আর 5 কথা শুরুতেই আমাদের নজর থাকবে বাংলাদেশের দিকে। উস্কানি, হত্যার নির্দেশ, নিষ্ক্রিয়তার ধারায় দোষী হাসিনা। জুলাই বিপ্লবের একটি মামলায় যাবজ্জীবন সাজা হাসিনার এবং হাসিনা সরকারের স্বরাষ্ট্রমন্ত্রীর ফাঁসির সাজা। উস্কানি, হত্যার নির্দেশ, নিষ্ক্রিয়তার ধারায় দোষী হাসিনা। জুলাই বিপ্লবের একটি মামলার যাবজ্জীবন সাজা হাসিনা সরকারের স্বরাষ্ট্রমন্ত্রীর ফাঁসির সাজা। প্রহসনের রায়ে শেখ হাসিনার মৃত্যুদণ্ড। গণহত্যার মামলায় হাসিনাকে ফাঁসির নির্দেশ ট্রাইব্যুনালের। পকেটের বিচারপতিকে দিয়ে রায় ঘোষণা ইউনূসের। বলা যেতে পারে বাংলাদেশে সেখানে বিচারের নামে একটা প্রহসন হলো, আর সেই প্রহসন দেখলো এই মুহূর্তে গোটা বাংলাদেশবাসী, যেখানে দেখা যাচ্ছে শেখ হাসিনার ফাঁসির সাজা ঘোষণা করা হচ্ছে। বিচারের নামে সাজানো মামলায় প্রহসন হয়েছে। এই রায় অন্তর্বর্তী সরকারের খুনি মানসিকতার প্রমাণ। ফাঁসির সাজায় হাসিনার প্রতিক্রিয়া। এই রায় পূর্ব নির্ধারিত। ফাঁসির সাজা পক্ষপাত দুষ্ট ও রাজনৈতিক উদ্দেশ্যেই কোনো রকম প্রমাণ ছাড়াই রায় ঘোষণা করা হয়েছে। বলপূর্বক নির্বাচিত সরকারকে ফেলে দেওয়া হয়েছে। এই সাজা দেওয়ার এখতিয়ারই নেই ট্রাইব্যুনালের, দাবি হাসিনার। She also committed the same crime again, the same crime of crime against humanity on the second count, killing 6 persons at Sankarpur of Dhaka, which was committed in contemplation, in furtherance by virtue of her order, as stated beforehand. She committed the same crime, that is the crime against humanity, on another count for causing the killings at Ashulia of Sabar, killing of 6 persons. For all these 3 counts, we have decided to inflict her with only one sentence, that is sentence of death. দেখুন, এই রায়ের কোনো যৌক্তিকতা নেই। আমাদের সঙ্গে বাংলাদেশের কোনো এক্সট্রাডিশন ট্রিটি নেই, সুতরাং হাসিনাকে ফিরিয়ে দেবার কোনো প্রশ্নই ওঠে না। আইনত এখনো হাসিনা বাংলাদেশের প্রধানমন্ত্রী, সুতরাং তাদের এই অবাস্তব অ্যাট্রোসিটির গল্প, যারা পুলিশকে মেরেছে, যারা সাধারণ মানুষকে মেরেছে, যারা জাতির জনকের মূর্তি ভেঙেছে, তাদের কাছে অ্যাট্রোসিটির গল্প নিশ্চয়ই ভারতবর্ষকে শুনতে হবে না। যে রায়টা দেওয়া হয়েছে উইদাউট the presence of the accused, এখন আইনি বিধান হলো যদি কেউ না আসে তবে সেই ক্ষেত্রে সরকারের অনেক অ্যাভিনিউ আছে, বলতে পারে যে তুমি প্রেজেন্ট হও, তুমি এখানে আসো। উনি আসতে পারছে না, ওনাকে টাইম দিতে হবে। উনি যদি দিল্লি থাকে, আমেরিকা থাকে, সুইডেন থাকে, নরওয়ে থাকে, যেখানেই থাকুক না কেন, কিন্তু ওনাকে সুযোগ না দিয়ে ওনাকে কনভিকশন দেওয়া হলো, এটা তো দুর্ভাগ্যের বিষয়, আইনের বরখেলাপ। আমরা মনে করব উইদাউট হিয়ারিং এনিথিং ফ্রম দ্য লয়ার, আর যিনি এখানে লয়ার হিসাবে যাকে নিযুক্ত করা হয়েছে, এই সমস্ত পয়েন্টগুলা উনি ঠিকমতো কোর্টে বলতে পারেন নাই। আর যদি বলেও থাকেন তাইলে কিন্তু রায়টা
গ্রহণযোগ্যতা নাই। এটা অবশ্যই প্রত্যাশিত ছিল এই জন্য যে পুরো নাটকটাই এই উদ্দেশ্যে সাজানো হয়েছিল। আপনি যদি দেখেন কিভাবে কোর্টের স্ট্রাকচার, অর্থাৎ কোর্টের জাজ ওনারা অ্যাপয়েন্ট করলেন, কোর্টের চিফ প্রসিকিউটর অ্যাপয়েন্ট করলেন, ডিফেন্স ওনারা অ্যাপয়েন্ট করলেন। প্রত্যেক অভিযুক্তর অধিকার আছে তার নিজের ডিফেন্স লয়ার অ্যাপয়েন্ট করা। ওরা করতে দেয়নি। ওনাদের উইটনেস ডাকার অধিকার আছে, ডাকতে দেওয়া হয়নি। ওনাদের এভিডেন্স প্রেজেন্ট করার অধিকার আছে, তা করতে দেয়নি। এবং আপনার যে অধ্যাদেশ নিয়ে আসলো প্রেসিডেন্সিয়াল অর্ডিন্যান্সের মাধ্যমে, সেগুলো একেবারে টার্গেটেড, আওয়ামী লীগকে টার্গেটেড করে। এই ট্রাইব্যুনালকে সাজানো হয়েছে আওয়ামী লীগকে টার্গেট করে, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে লক্ষ্য করে, যাতে এই দলটিকে নিশ্চিহ্ন করে দেওয়া যায়। এটা একটা পলিটিক্যালি মোটিভেটেড জুডিশিয়াল পারসিকিউশন ছাড়া আর কিছুই নয়। এই জালেম সরকারের কাছ থেকে মুক্তি পেতে হলে এই জালেম সরকারকে, এই খুনি ইউনূস সরকারকে পদত্যাগে বাধ্য করতেই হবে। আমির সংগ্রামরত সকল সহকর্মী যোদ্ধাদেরকে বলবো, আমাদের এই সংগ্রাম চালিয়ে যেতে হবে। এই সংগ্রামকে তীব্র থেকে তীব্রতর করতে হবে এবং অচিরেই ইনশাল্লাহ আমরা এই অবৈধ জঙ্গি ইউনূস সরকারকে পদত্যাগে বাধ্য করব। রায় বেরোনোর পরে অগ্নিগর্ভ ঢাকা, বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশ এবং সেনার দফায় দফায় সংঘর্ষ, 7 জেলায় বিক্ষোভকারীদের আগুন। ধানমন্ডিতে মুজিবের বাড়ির সামনে বিক্ষোভকারীদের লাঠি পেটা, পেলোডার দিয়ে মুজিবের বাড়ি ভাঙতে যায় বিক্ষোভকারীরা। বিক্ষোভকারীদের হঠাৎ লাঠি চার্জ এবং সাউন্ড গ্রেনেডও সেখানে দেওয়া হয়। আপনাদেরকে বাংলাদেশের একাধিক জায়গার ছবি দেখাচ্ছি এই মুহূর্তে। রায় বেরোনোর পরেই অগ্নিগর্ভ ঢাকা। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সায়ন্ত রয়েছেন, আমি সায়ন্তর কাছে চলাবো। সায়ন্ত, এটা বোধহয় প্রত্যাশিত ছিল, যেভাবে আমরা গতকাল থেকে বিক্ষোভের আগুনটা বাংলাদেশে দেখেছিলাম, আজ রায় বেরোনোর পরে যে এই পরিস্থিতি তৈরি হবে সেটা আজ বোঝা একটু হলেও বোঝা গিয়েছিল। একদম, দেখো রায় বেরোনোর পর যে এই পরিস্থিতি আরও অগ্নিগর্ভ হয়ে উঠবে সেটা কিন্তু প্রত্যাশিতই ছিল এবং সেটাই হচ্ছে। আওয়ামী লীগের সমর্থকরা এবং কর্মীরা কিন্তু প্রথম থেকেই বলে এসেছিল যে তারা কোনোভাবে মাথা নত করবেন না এবং সেই মতো তারা কিন্তু রাস্তায় নেমেছে। যেভাবে শেখ হাসিনার এই বিচার পর্বটাকে প্রহসনে পরিণত করেছে ইউনূস প্রশাসন, তার বিরুদ্ধে তারা রাস্তায় নেমেছে। ইতিমধ্যেই যেটা দেখা যাচ্ছে যে একাধিক জেলায়, মূলত ময়মনসিংহ, কুষ্টিয়া, রাজশাহী, বরিশাল সহ বেশ কিছু জেলায় কিন্তু এখনও পরিস্থিতি অগ্নিগর্ভ হয়ে উঠেছে এবং সেই বিক্ষোভকে থামাতে গিয়ে রীতিমতো বেগ পেতে হচ্ছে ইউনূস প্রশাসনের পুলিশকে। যদিও ইউনূস প্রশাসনের পুলিশ এবং র্যাব তারা কিন্তু রাস্তায় নেমেছে। ইতিমধ্যে যারা বিক্ষোভে গুলি চালানোর নির্দেশ দেওয়া হয়েছে, কিন্তু তাতেও কিন্তু কোনোভাবে ক্ষান্ত থাকছে না আওয়ামী লীগের সমর্থকরা। তারা কিন্তু বলছেন যতক্ষণ না এই ধরনের প্রহসনকে বন্ধ না করা হয়, যতক্ষণ না এই ধরনের নির্দেশকে ফিরিয়ে না নেওয়া হয়, তারা কিন্তু এভাবেই রাস্তায় থাকবেন। অন্যদিকে ইউনূস প্রশাসনের তরফে কিন্তু পর্যাপ্ত পরিমাণে পুলিশ মোতায়েন করা হয়েছে। একের পর এক জায়গায় লাঠি পেটা চলছে এবং বিভিন্ন জায়গায় কিন্তু আগুন ধরিয়ে দেওয়া হয়েছে। আওয়ামী লীগের সমর্থকরা কিন্তু ইউনূস প্রশাসনের যারা উপদেষ্টা রয়েছে তাদের বাড়ি ঘেরাও করেছে। একজন উপদেষ্টার বাড়িকে লক্ষ্য করে ককটেল বিস্ফোরণও করেছে। একের পর এক এলাকায় সাউন্ড গ্রেনেড ছোড়া হচ্ছে। তবে পরিস্থিতি যে জায়গায় পৌঁছেছে, ইউনূস প্রশাসনের পুলিশের পক্ষে এই বিক্ষোভকে সামাল দেওয়া সম্ভব নয়। পাল্টা বিএনপি এবং জামাত শিবিরের যে যুবরা রয়েছে তারা কিন্তু রাস্তায় নেমেছে আওয়ামী লীগের বিরুদ্ধে। তাদের রাস্তায় নামায় কিন্তু আরও পাল্টা পরিস্থিতি খারাপ হয়েছে বলে প্রশাসন সূত্রে খবর এবং দুপক্ষের মধ্যে দফায় দফায় মারপিট, ইট বৃষ্টি, বোতল বৃষ্টি একের পর এক জায়গায় কিন্তু হচ্ছে। সেটাই কিন্তু ইউনূস প্রশাসন এখন মাথা ব্যথা হয়ে দাঁড়িয়েছে। যে অভ্যুত্থান দেখা গিয়েছিল গত বছর জুলাই মাসে, সেই একই ধরনের অভ্যুত্থান, সেই একই ধরনের অগ্নিগর্ভ পরিস্থিতি কিন্তু ফের ঢাকার বুকে, বাংলাদেশের বুকে। আর এটাই ইউনূস প্রশাসনের কিন্তু মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে। কোথাও আওয়ামী লীগের সমর্থকরা, কর্মীরা মনে করছে ইউনূস প্রশাসনের পতন কিন্তু এই জায়গায়, এই অভ্যুত্থান থেকে শুরু হয়ে গেল এবং যতদিন ইউনূস প্রশাসনের পতন হচ্ছে ততদিন তারা এভাবেই রাস্তায় থাকবেন এবং এভাবেই বিক্ষোভ দেখাবেন। মধুকর্পিতা।
একেবারেই, তুমি আমাদের সঙ্গে থাকো শান্ত। এবং বাংলাদেশের এই পরিস্থিতির পর এ রাজ্যের যারা রাজনীতির মহলে একাংশ রয়েছে তাদের কি বক্তব্য, তারা কি বলছেন, একবার শোনাই আপনাদের। এসব জিনিস অনেক আমরা দেখেছি, এই পাকিস্তানের নির্দেশে এগুলো হয়েছে। যারা এই রায়টা দিলেন তাদের অবস্থাও জামাতের নেজামির মতো হবে। আমি আজকে বলে দিলাম, আমার নাম করে আপনি রেকর্ড করে রাখুন। যারা আজকে আত্মপক্ষ সমর্থন না করে এই রায়টা দিলেন তাদের অবস্থা জামাতের নিজামির মতো হবে। ডেজ আর নাম্বার, অপেক্ষা করুন। শেখ হাসিনার মৃত্যুদণ্ড দিয়েছে ওদের ওখানকার কোর্ট, ওদের ওখানকার বাকি যারা দেশ চালাচ্ছে, এখন ভালো চালাক আর মন্দ চালাক, যা চালাচ্ছে তারা সবাই যেরকম চাইছেন অনেকটা ওই রকমভাবেই মৃত্যুদণ্ডের হয়তো আদেশ হয়েছে। কিন্তু এটা কি মানুষ মানবে? এটা তো পলিটিক্যাল মৃত্যুদণ্ড বলে লোকে মনে করবে। এসআইআর এর ভয়ে ভারত ছেড়ে বাংলাদেশে পালানোর হিড়িক। সীমান্ত পেরোনোর জন্য স্বরূপনগরের হাকিমপুর চেকপোস্টে অপেক্ষায় 300 বাংলাদেশি। সেই চেকপোস্টে পৌঁছে গেল টিভি9 বাংলা। রাতের অন্ধকারে লোটা কম্বল নিয়ে সীমান্তে বাংলাদেশিরা, সঙ্গে মহিলা এবং শিশু। এদেশে শ্রমিক, পরিচারিকা, দিনমজুরের কাজ করতে নেরা বৈধ কাগজ দেখতে চেয়ে বাংলাদেশিদের সীমান্তে আটকে দিয়েছে 143 নম্বর ব্যাটালিয়নের সীমান্ত রক্ষী বাহিনী। এত বাংলাদেশের ভিড় দেখে রীতিমতো হতবাক স্বরূপনগরের স্থানীয় বাসিন্দারা। কি কাগজপত্র কিছু নেই? আধার কার্ড, আই কার্ড কিছু নেই? অবৈধভাবে থাকতেন? হ্যাঁ, আমরা এই মানে বাসা বাড়ি কাজ করি, এইভাবে মানে পেটের দায়, আমরা এবারে। বাড়ি কোথায়? বাংলাদেশের বাড়ি কোথায়? সাতক্ষীরা জেলা। এখন কোথায় যাবেন? বাংলাদেশে যাব। বাংলাদেশে কোথায়? বাংলাদেশে কলরা থানা, কুশুটাঙ্গা গ্রাম। কোথায় থাকতেন? এখানে বিরাটি থাকতেন? সবাই বিরাটি থাকতো? না। তারপরে কি কোনো কাগজপত্র নেই? আধার কার্ড, আই কার্ড কিছু নেই? অবৈধভাবে থাকতেন। তারপরে এখন চলে যাচ্ছে বাংলাদেশে বাড়ি। আচ্ছা, বাংলাদেশে বাড়ি। হ্যাঁ। এখানে কোথায় ছিলেন এতদিন? বিরাটি থাকতেন। কোনো কাগজপত্র নেই? না। অবৈধভাবে থাকতেন? হ্যাঁ। এখন কোথায় যাচ্ছেন? বাংলাদেশে যাচ্ছে। আমরা যেটা দেখাবো, বাংলাদেশি মুসলিম অবৈধ অনুপ্রবেশকারী তাদের পলায়ন। লাস্টে দেখবেন স্বরূপনগরের হাকিমপুর থেকে আপনার হাওড়া স্টেশনে, রামরাজাতলা স্টেশনে রেলে উঠছে। তারপরে জয়নগরে আমরা ক্যানেল বরাবর 3 কিলোমিটার স্ট্রেচে কিভাবে এরা ভারতীয় নয়, কিভাবে আপনাদের জমি নিচ্ছে, রেশন নিচ্ছে, এটাও এখানে দেখাবো এবং পলায়নটাও দেখাবো। আর এখানে থাকতেন কোথায়? এখানে থাকতাম শাসিনাপুর। ও, তা আপনাদের সঙ্গে কি শালিনাবু থাকতো? এখানে বাংলাদেশের শালিনাবু নাকি থাকতো না? নিউ টাউন। আচ্ছা, ঠিক আছে। টাকা আপনারা এখানে থাকতেন কোথায়? আমরা এই কারণেই সিএ কে, মানে যারা শরণার্থী তারা সিএ তে অ্যাপ্লাই করবেন, আর যারা অনুপ্রবেশকারী অবৈধ তারা ভোটার তালিকায় তাদের নাম থাকবে না এবং তারা বাংলাদেশে ফিরে যাবে বা তাকে ফিরিয়ে দেবে, সেটা আমরা চাই। অনশন ভাঙার পরে অসুস্থ মমতা বালা ঠাকুর তৃণমূল সাংসদ তথা মতুয়া মহাসংঘের সংঘাতি প্রতীকে নিয়ে যাওয়া হলো হাসপাতালে। এসআইআর আবহে নিঃশর্ত নাগরিকত্বের দাবিতে 12 দিন ধরে অনশন করছিলেন মমতা বালা পন্থী মতুয়াদের বেশ কয়েকজন। কয়েকদিন আগেই অনশন শুরু করেন মমতা বালা ঠাকুর। গতকাল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কথা বলার পরে অনশনে ইতি তৃণমূল সাংসদের। গোসাই পাগল সাধু ভক্তরা আজকে আসবে, তারা এসে এটাকে তুলবে। আমরা যে লড়াইটা লড়ছি সেই লড়াইটা আরও বৃহত্তর আকারে যদি আমরা নিয়ে যেতে পারি, সেটা অধীর রঞ্জন চৌধুরীও বলেছে, অভিষেকও বলেছে, বিভিন্ন সিপিএম থেকে এসছে তারাও বলেছে, বিভিন্ন লোকে একই কথা যে এটাকে আমরা এখানে বসেছি, এখান থেকে দিল্লিতে যদি আমরা নিয়ে যেতে পারি এই আন্দোলনকে, তাহলে আমাদের কাজটা সাকসেস। আমাদের মেন হচ্ছে কাজ হওয়া দরকার, আমাদের মানুষগুলো যাতে বেনাগরিক না হয়। তো আজকে সেইটিকে নিয়ে আমাদের লড়াই
এবং বিভিন্ন সময় এটা সবাই এসে বলেছে, সেটাকে নিয়ে সব সিদ্ধান্ত হয়েছে। সিদ্ধান্তর পরে অল ইন্ডিয়া মতো মহাসংঘ আজকে সেটা কার্যকরী করার চেষ্টা করে। মতুয়া সমাজকে বা সাধু গোসাই পাগলদের বলতে চাই যে মা হতো ऐसा যে আজকে দেখুন কোটি কোটি মতুয়া তাদের স্বার্থ রক্ষার জন্যে, তাদের ভোট অধিকার রক্ষার জন্যে, যাদের ভোটে সরকার গঠন হয়েছে তাদের অবৈধ ভোটার বলার কারণে আজকে আমরা 13 দিন অনশনে আছি। মার হলো 6 দিন। তিনি আমাদের জন্য যে জীবন বাজি রেখে অনশনে আছেন বা সঙ্গে ছিলেন, তিনি এখন অসুস্থ। আমি মতুয়া সমাজকে বলতে চাই, আপনাদের আগামী দিন অন্তত আপনাদের শুভাকাঙ্ক্ষী এবং আপনাদের ভালো মঙ্গল চায় সেই মানুষকে আপনারা চিনুন। আপনারা আর কত ঘুমাবেন, এই মেসেজটা আমি অন্তত মতুয়া সমাজের মানুষ এবং দেশভাগের বলি মানুষকে জানাতে চাই। মমতা ঠাকুরের অবস্থা খুবই আশঙ্কাজনক। আমরা বনগাঁ এবং চাঁদপাড়া হসপিটালের সুপার প্রত্যেককেই ফোন করেছিলাম। ওনারা এসেছিলেন, অ্যাডভাইস করেছেন সম্ভবত ওনাকে আইসিইউতে ভর্তি করতে হবে। খুবই গুরুতর অবস্থা, গুরুতর অসুস্থ। প্রাথমিকভাবে ঠাকুরনগর হসপিটালে নেওয়া হলো, ওখান থেকে নিয়ম অনুযায়ী বনগাঁতে রেফার করা হবে এবং ওখানে ভর্তির জন্য, আইসিইউতে ভর্তির জন্য যাবতীয় ডাক্তারবাবুরা পরীক্ষা নিরীক্ষা করে দেখবেন। যদি খুব গুরুতর অবস্থা, আমরা যেটা আশঙ্কা করছি, এখানে প্রাথমিক চিকিৎসার পরে যারা চিকিৎসক ছিলেন তারা বলেছেন অবস্থা খুব আশঙ্কাজনক। জঙ্গি শাহিনের ব্যাংক অ্যাকাউন্টে নজর তদন্তকারীদের। 7 বছরে 1,55,00,000 টাকা লেনদেন শাহিনের অ্যাকাউন্টে। এখনো পর্যন্ত শাহিনের 7টি ব্যাংক অ্যাকাউন্টের হদিশ তদন্তকারীদের। এর মধ্যে কয়েকটি রাষ্ট্রায়ত্ত ব্যাংকের অ্যাকাউন্ট এবং কিছু প্রাইভেট ব্যাংকের অ্যাকাউন্ট। 7টির মধ্যে 3টি অ্যাকাউন্ট কানপুরের, 2টি অ্যাকাউন্ট লখনৌ এবং 2টি অ্যাকাউন্ট দিল্লি। কোথা থেকে এলো এত টাকা, কোথায় লেনদেন হয়েছে তদন্ত করে দেখছেন তদন্তকারীরা। বুলডোজার চলতে পারে আল ফালাহ বিশ্ববিদ্যালয়। জমি দখলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হতে পারে বলে সূত্রের খবর। বিশ্ববিদ্যালয়ের সম্প্রসারণের নামে যে জমি অধিগ্রহণ হয়েছে তার বেশ কিছুটা অংশ বেআইনি। ফরিদাবাদে ক্রাইম ব্রাঞ্চও জমির নথিপত্র পরীক্ষা করেছে। মনে করা হচ্ছে এই বেআইনি দখলদারির বিরুদ্ধে চলতে পারে বুলডোজার। দিল্লি বিস্ফোরণে জড়িত কয়েকজন জঙ্গি যুক্ত ছিল আল ফালাহ বিশ্ববিদ্যালয়ের সঙ্গে। দিল্লি নাশকতায় নাটের গুরু শাহিনের বিদেশ যাত্রার চাঞ্চল্যকর তথ্য। 2003-এ থাইল্যান্ডে সফর জঙ্গি ডাক্তার শাহিনের নামে 3টি পাসপোর্ট, অভিভাবকের নাম বিভিন্ন, ঠিকানাও আলাদা। 3 বার পাকিস্তান যায় জঙ্গি চিকিৎসক শাহিন। মোট 6 দেশে সফর করে শাহিন। গোয়েন্দাদের নজরে জঙ্গি ডাক্তারের বিদেশ সফর। দিল্লি বিস্ফোরণ কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য সামনে আসছে। আর এবারে যে তথ্য তদন্তকারীদের হাতে এসেছে তা গুরুতর। দিল্লি নাশকতার নাটের গুরু শাহিনের বিদেশ যাত্রা নিয়ে চাঞ্চল্যকর তথ্য সামনে আসছে। 2003-এ থাইল্যান্ড সফর জঙ্গি ডাক্তার শাহিনের নামে 3টি পাসপোর্টে অভিভাবকের নাম বিভিন্ন, ঠিকানাও আলাদা। 3 বার পাকিস্তানে যায় জঙ্গি চিকিৎসক শাহিন। মোট 6 দেশে সফর করে শাহিন। গোয়েন্দাদের নজরে জঙ্গি ডাক্তারের বিদেশ সফর। পাকিস্তানকে হুঁশিয়ারি ভারতের সেনাপ্রধানের। অপারেশন সিঁদুর ট্রেলার ছিল, সিনেমা এখনো পর্যন্ত বাকি আছে। হুঁশিয়ারি ভারতের সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদী। সন্ত্রাসে এখনো টানা মদত দিয়ে যাচ্ছে পাকিস্তান। যে কোনো পরিস্থিতি সামাল দিতে তৈরি সেনা বার্তা সেনাপ্রধানের। আরও একবার জানাবো আপনাদেরকে, পাকিস্তানকে এবারে কড়া হুঁশিয়ারি ভারতের সেনাপ্রধানের। অপারেশন সিঁদুর ট্রেলার ছিল, সিনেমা এখনো বাকি আছে। হুঁশিয়ারি ভারতের সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদী। সন্ত্রাসে এখনো টানা মদত দিয়ে যাচ্ছে পাকিস্তান। যে কোনো পরিস্থিতি সামাল দিতে তৈরি সেনা বার্তা সেনাপ্রধানের। দিল্লিতে বিস্ফোরণের পর হাই অ্যালার্ট জারি রয়েছে হাওড়া এবং শিয়ালদা স্টেশনে। বাড়ানো হয়েছে আরপিএফ এর সংখ্যা। আরপিএফ জওয়ানদের ডিউটির সময় বাড়িয়ে 12 ঘন্টা করা হয়েছে। বুলেট প্রুফ জ্যাকেট পরতে বলা হয়েছে। স্টেশনে ঢোকার মুখে গাড়িগুলিকে হ্যান্ড মেটাল ডিটেক্টর, পোজার এবং আন্ডার ভেহিকল মিরার দিয়ে নাকা চেকিং করা হচ্ছে। কম গুরুত্বপূর্ণ স্টেশন থেকে আরপিএফ জওয়ানদের এই 2 গুরুত্বপূর্ণ স্টেশনে সরিয়ে আনা হয়েছে। প্রত্যেক জওয়ানকে সশস্ত্র অবস্থায় ডিউটি করতে বলা হয়েছে। প্ল্যাটফর্ম এবং ট্রেনগুলিতে নজরদারির পাশাপাশি যাত্রীদের লাগেজ স্নিফার ডগ দিয়ে পরীক্ষা করা হচ্ছে। সিসিটিভিতে নজরদারি বাড়ানো হয়েছে। খড়দা বিস্ফোরণ ফরেন্সিক তদন্তের নির্দেশ ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের। গতকাল সন্ধ্যায় খড়দায় বিস্ফোরণে উড়ে যায় বাড়ির চাল।
বিস্ফোরণের ঘটনায় গ্রেফতার বাড়ির মালিক। ফরেনসিক তদন্তেই পরিষ্কার হবে কি ধরনের বিস্ফোরক সেখানে মজুদ ছিল। ছট পুজোর মধ্যে এবার কি বাজি কোথা ও মশলা পাচ্ছিল না, এবার হয়তো টিটাগড় থেকে একটু এনেছে, এবার ওই মশলা এনেছিল ওই ভাইরা মিলে একটা 4-5টা বানিয়েছে, বানিয়ে আমিও ছেড়েছি ওই বাজি। হ্যাঁ, ছুঁচোবাজি আমিও ছেড়েছি। আমরা নিজেরাও জানি না কি বাস্ট করেছে, আমরা অন্ধকার দেখে বিকট আওয়াজ হয়েছে, আমি ছেলেকে নিয়ে বেরিয়ে গেছি। এই সামান্য এইটুকানি প্লাস্টিকে ছিল, এবার আমরা সত্যি জানি না। আর এনার ঘরে বাচ্চা রয়েছে, কেউ চাইবে না যে আমার বাচ্চাটা মরে যাক, কেউ চাইবে না, যেন মা কেউ চাইবে না। এটা দুর্ঘটনা, হঠাৎ এরকম বাস কী করে যে হচ্ছে কেউ বলতে পারবে না, কেউ বলতে পারছে না। আওয়াজটা ভয়ানক হয়েছে। হ্যাঁ, আওয়াজটা ভয়ানক হয়েছে।